ধর্মীয় আচারের মধ্য দিয়ে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আজ যোগ দেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় জামায়াত, দ্রুতই দলের নিবন্ধন ও প্রতীক ফিরে পাবার আশা। জব্বারের বলি খেলায় দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ, খেলা দেখতে হাজারো মানুষের ঢল। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছেন টিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। আজ ধর্মীয় আচারের মধ্য দিয়ে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে উন্মুক্ত প্রাঙ্গণে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। সাধারণত ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার নিচে পোপদের দাফন করা হয়, কিন্তু পূর্ব ইচ্ছে অনুযায়ী ভ্যাটিকান থেকে কয়েক মাইল দূরে রোমের সান্তা মারিয়া মাজোরে পোপ ফ্রান্সিস সমাহিত হচ্ছেন। ভ্যাটিকান জানিয়েছে, পোপের দাফনের খরচ একজন দানশীল ব্যক্তি বহন করবেন। শনিবার সেন্ট পিটার স্কোয়ারে অন্ত্যেষ্টিক্রিয়া শেষে পোপ ফ্রান্সিসের মরদেহ সমাধিস্থলে নিয়ে যাওয়া হবে। এদিকে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় ইতালির বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানিয়েছেন। পরে প্রধান উপদেষ্টা সেন্ট পিটার স্কোয়ারে যান পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। শনিবার সকাল 9:30টায় প্রধান উপদেষ্টা আবারও সেন্ট পিটার স্কোয়ারে যাবেন পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে। এর আগে স্থানীয় সময় সকাল 10টার পর দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হন তিনি। রোববার স্থানীয় সময় সকাল 8টায় দেশের উদ্দেশ্যে রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর ত্যাগ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সোমবার ভোরে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে। রাজশাহী বিভাগের 8 জেলা সহ দেশের 14 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গত কয়েকদিন ধরে কোনো কোনো জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই। তীব্র গরমে পড়ছে রাজধানী সহ সারা দেশের মানুষ। আগামী কয়েকদিন এমন তাপমাত্রা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত শকত করিমের ডেস্ক রিপোর্টে। বৈশাখের দহন জ্বালা, খরতাপে পুড়ছে সারা দেশ। সূর্য উকি দিতে না দিতেই শুরু হয় গরমের দাপট। প্রচণ্ড গরমে উষ্ঠগত প্রাণ সাধারণ মানুষের। কোথাও আসি বলেও দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টি, শীতল পরশে। একটু প্রশান্তির আশায় অনেকে ভিড় করছেন পার্কে কিংবা ছায়াসুনিবির বৃক্ষতলে। কোথাও গুমোট মেঘাচ্ছন্ন আবহাওয়া, ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা। তবু জীবিকার সন্ধানে ছুটে চলা খেটে খাওয়া মানুষের কষ্ট অন্তহীন। এত পরিমাণ গরম, এই গরমের ভিতর ঢাকা শহরে থাকা, বের হওয়া খুবই কঠিন। তারপরও বের হয়েছি পরীক্ষার জন্য। 1-2 দিনের ভিতর যদি বৃষ্টি হইতো তাহলে একটু ভালো হইতো। জীবন চালানোর জন্য বাইরে বের হতেই হয় এই গরমের ভিতর। ভাড়া হচ্ছে না এই গরমে কোনো লোকই বেরোচ্ছে না। অতিষ্ঠ হয়ে যাচ্ছে একেবারে, মানে গরমের কোনো নেই। কদিন ধরে রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা ওঠানামা করছে 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহী ও খুলনা বিভাগ সহ মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর এবং নীলফামারী জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আমি স্কুল যেতে পারছি না, এত গরমে অটোতে আমার গা হাত পা সব ঘেমে যায়। গাড়ি চালাতে গেলেও নিজেরও কষ্ট হচ্ছে, প্যাসেঞ্জারেরও কষ্ট হচ্ছে। তাপপ্রবাহ অব্যাহত থাকবে কয়েকদিন। এরপর বৃষ্টিপাতের মাধ্যমে তাপমাত্রা কমে আসার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। মার্চ এপ্রিল এই সময়টা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস। সাধারণত এই সময় এরকমই গরম থাকে। এখন যেহেতু বৃষ্টিপাতের পরিমাণটা কম, ফলে তাপমাত্রাটা বৃদ্ধি পেয়েছে এবং এই ধারাটা 27-28 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, হিট স্ট্রোক, পানি শূন্যতা ও ঘামজনিত সমস্যায় রোগীর সংখ্যা। তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রিকে মৃদু, 38 থেকে 40 ডিগ্রিকে মাঝারি এবং 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় তীব্র তাপপ্রবাহ। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।
যাদের কারণে ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছিল তাদের অনেকেই এখনও ধরা ছোঁয়ার বাইরে বলে দাবি করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। তিনি শেখ হাসিনাকে স্বৈরাচার হিসেবে সমর্থন দিতে যেসব পুলিশ কর্মকর্তা, বিচারক, নির্বাচন কমিশনাররা সহায়তা করেছে তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। শুক্রবার রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আলোচনা সভায় তিনি বলেন, বিএনপির ক্রান্তি লগ্ন এখনও শেষ হয়নি। সরকারে থাকা উপদেষ্টাদের নামে মামলা প্রত্যাহার হলেও বিএনপি সহ জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের নামে যে সকল মামলা হয়েছে সেগুলো এখনও প্রত্যাহার হয়নি। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলেও দাবি করেন রেজভী। অনুষ্ঠানে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। যে শেখ হাসিনার দোসররা যে সমস্ত ব্যবসায়ীর অপরাধ তাদের বিচার করুন, কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ করছেন কেন? সেখানে প্রশাসক বসান, সেখানে কোনো ব্যুরোক্র্যাটকে বসিয়ে সেটা চালু রাখেন, যাতে মানুষ ওখান থেকে ছাঁটাই না হয়, শ্রমিকরা, কর্মচারীরা ছাঁটাই না হয়। সংস্কার কি থাই পাহাড়ের মতো একটা স্থায়ী ব্যাপার যে এটা একবার হয়ে গেলে সব মিলে কথা বলে এটার আর পরিবর্তন করা যাবে না? এটা তো ডাইনামিক ব্যাপার, এটা তো চলমান প্রক্রিয়া, এটা তো হিমালয় পর্বতের মতো কোনো বিষয় না। লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে নির্বাচন ইস্যুতে জামায়াতের আমিরের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন চায় জামায়াত। 26 জুলাইয়ের মধ্যে মৌলিক সব সংস্কার সম্ভব বলেও মনে করেন তিনি। এনটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন তিনি। আইনি প্রক্রিয়া শীঘ্রই দলের নিবন্ধন ও প্রতীক ফিরে পাবার বিষয়ে আশাবাদী তিনি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। লন্ডনে বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নির্বাচন ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের এই শীর্ষ নেতা। তবে কি আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি। 16 এপ্রিল রমজানের আগে নির্বাচনের দাবির বিষয়ে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্য নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে। কিছু সংস্কার শেষে জাতীয় নির্বাচন দিতে বিএনপির দাবির সঙ্গে কি তাহলে একমত দলটি? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বাসাতে তো উনি গেছেন, তো গেলে তো ন্যাচারালি তার সঙ্গে দেখা হয়েছে। তো সময় কাটালে আপনি যদি আমির জামাত বলেছেন মিট দ্য প্রেসে, আপনি দুজন যদি একসাথে চা খান, তো শুধু তো চা খাওয়া হয় না, অনেক গল্পও তো হয়। এরকম কিছু গল্প টল্প তো দেশের পরিস্থিতি, রাজনীতি, নির্বাচন, এসব কথাবার্তা হয়েছে। ন্যূনতম নিরপেক্ষ, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয় যে সংস্কারগুলো সেটা করেই ওই সময় ইলেকশন করতে হবে। তা যদি উনি ফেব্রুয়ারিতে পারেন, মার্চে পারেন, উনি কোনো রমজানের পরে পারেন, আগে পারেন, উইদিন জুন ওনার দেওয়া ঘোষিত ডেটের মধ্যে ইলেকশনটা হতে হবে। মিয়া গোলাম পারওয়ার বলেন, দলীয় নিবন্ধন ও প্রতীক পেতে খুব বেশি সময় লাগবে না, তবে কেন্দ্রীয় নেতাদের মুক্তি এবং নিবন্ধন পাওয়ার বিষয়ে সরকার ও আদালতের পদক্ষেপে খুশি নন বলে মন্তব্য তার। সরকার পরিবর্তন হয়েছে, সরকার বলেছে পলিটিক্যাল সব মামলাগুলো থেকে রিলিফ পাবে, তো হয়তো সরকার খুব নিজস্ব গতিতে আগাবে। কিন্তু আমরা যখনই টের পেলাম যে না বিলম্ব হয়ে যাচ্ছে, 2-1 মাস গেলে আমরা তখন কোর্টে আমরা মুভ করেছি। সামনে নির্বাচন, আমাদের দলের নিবন্ধন তো খুব গুরুত্বপূর্ণ, এ ব্যাপারে আদালতের সহযোগিতা আমরা চেয়েছি। আর হয়তো 1টা কি 2টা শুনানি হলে হয়তো ইনশাল্লাহ নিবন্ধনের মামলাটা ইনশাল্লাহ নিষ্পত্তি হবে। সেক্রেটারি জেনারেল বলেন, মৌলিক এবং গুরুত্বপূর্ণ সংস্কার জুনের আগেই করা সম্ভব দলগুলোর সঙ্গে বারবার আলোচনার মাধ্যমে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দীর্ঘ 17 বছর পর প্রকাশ্যে ময়মনসিংহ জেলা ও মহানগর জামায়াতের এই কর্মী সম্মেলন, যা রূপ নিয়েছে বিশাল জনসভায়। শুক্রবার সার্কিট হাউস মাঠে আয়োজিত সম্মেলনে জামায়াত আমির বলেন, বিভিন্ন জায়গায় স্থানীয় প্রতিনিধি না থাকার কারণে জনগণের ভোগান্তি হচ্ছে, তাই আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। নারী অধিকার সংস্কারের নামে যে রিপোর্ট দেয়া হয়েছে তা বাতিলের দাবিও জানিয়েছেন জামায়াত আমির। বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে, তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দেবেন। আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই, স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু।
কোনো বিশেষ দল গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোনো ধরনের সুপারিশ আমরা মানব না। অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য মোহাম্মদ মাসুদ ও সহ উপাচার্য শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব ASM কামেশ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন ক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2003 অনুযায়ী আগের ভিসি ও প্রভিসিকে তাদের নিজ বিভাগে প্রত্যাবর্তনের নিমিত্তে অব্যাহতি প্রদান করা হয়। এর আগে উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছিলেন শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের ভিত্তিতে প্রায় 58 ঘণ্টা পর তাদের কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। একদিন পর উপাচার্য ও উপ উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হলো। এবার জব্বারের বলি খেলার খবর। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলায় দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ, আর রানার্স আপ হয়েছেন একই জেলার মোহাম্মদ রাশেদ। শুক্রবার বলি খেলাকে ঘিরে 3 দিনের বৈশাখী মেলা হয়ে ওঠে এই অঞ্চলের প্রধান উৎসব। উৎসবকে ঘিরে নগরীর লালদিঘি চত্বরে নামে হাজারো হাজারো মানুষের ঢল। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। শুক্রবার বিকেলে ঐতিহাসিক লালদিঘি মাঠে শুরু হয় বলি খেলা। 90 জন বিভিন্ন বয়সী বলি এতে অংশ নেন। শুরু থেকে লালদিঘির মাঠ এবং আশপাশ ছিল কানায় কানায় পূর্ণ। প্রচণ্ড তাপ প্রবাহের মধ্যে খেলা উপভোগের পাশাপাশি তুমুল হাততালিতে বলিদের উৎসাহ যোগান নানা বয়সী মানুষ। প্রথম রাউন্ড শেষে কোয়ার্টার ফাইনালে ওঠেন 8 জন। এর মধ্য থেকে জয়ী 4 জন সেমিফাইনালে মুখোমুখি হন। অবশেষে আসে সেই মহেন্দ্রক্ষণ। ফাইনালে গত বছরের মতো মুখোমুখি হন শরীফ এবং রাশেদ। 31 মিনিটের এই দ্বৈরথে কেউ কাউকে ছাড় দেননি। তবে কৌশলগত ব্যবধানে এগিয়ে থাকায় শরীফকে জয়ী ঘোষণা করা হয়। সারা বাংলাদেশের মানুষের দোয়া আছে বিল্লাহ। হ্যাঁ, আমি আজকেও 25 সালে আমি আজকেও চট্টগ্রাম চ্যাম্পিয়ন হয়েছি, তো টানা চ্যাম্পিয়ন। তো আমার তো অনেক খুব আনন্দ লাগতেছে। গেছে বছর আমি এখানে খেলছি 14 মিনিটের মতো খেলা হয়েছে। ও বলতেছে ভাই আমাকে জিতাই দে। আমি জিতাই দিছি। আজকে 1 ঘন্টার মতো খেলা হয়েছে। আমার কোনো ফিট লাগছে আমরা দেখছেন না। তাহলে রেফারি কিভাবে এটা ডিসিশন দিল? ও জিতে গেছে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আব্দুল জব্বারের বলি খেলাকে আরও সমৃদ্ধ এবং ঐতিহ্য রক্ষায় আগামীতে এ খেলা বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। মেয়র হিসেবে ঘোষণা দিতে চাই, আমি দাবি করতে চাই, এই ধরনের 116 বছরের হেরিটেজ, এই ধরনের একটা বলি খেলা ওয়ার্ল্ডের কোথাও নেই। কাজে এটাকে গ্রিনিস বুকস রেকর্ডে স্থান দেওয়া উচিত বলে আমি মনে করি। প্রতি বছর বাংলা 12ই বৈশাখ এই বলি খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে লালদিঘির আশপাশে এলাকায় বসে বৈশাখী মেলা। এনটিভি নিউজ ডেস্ক। বৃষ্টিসহ প্রাকৃতিক বিপর্যয়ের শঙ্কা মাথায় নিয়ে নিচু এলাকায় শুরু হয়েছে বোরো ধান কর্তন। পুরোপুরি ধান না পাকলেও ঝুঁকি নিতে চান না এসব এলাকার চাষিরা। মাঠের অবস্থা অনুযায়ী এখনই ধান কেটে ঘরে তুলে নিতে পারলে ভালো ফলন পাবেন বলে আশা করছেন কৃষকরা। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। আকাশে ঘন মেঘ, মাঠ জুড়ে সোনালি ধান সবে পাকতে শুরু করেছে। তারপরও প্রকৃতির রূঢ়তায় সব হারানোর ভয়ে মাঠে নামতে হচ্ছে কৃষকদের। নাটোরে এবার কালবৈশাখী ঝড় প্রবল রূপ না নিলেও বৃষ্টিতে জমির ধান নুয়ে পড়েছে। নতুন করে বৃষ্টি শুরু হলে ফসল ঘরে তোলায় দায় হয়ে পড়বে এসব চাষিদের। তাই নাওয়া খাওয়া সেরে দল বেঁধে মাঠে নেমেছেন তারা। আশা করছেন ভালো ফলনের। আশা থাকলে দুমন হয়তো ফলনে কম হলে পারো, আকাশের পরিস্থিতির জন্য আগে হয় কাটা লাগতেছে। সময় মতো ধান তোলা সম্ভব হলে সবাই অনেক খুশি থাকবে। আমরা ধরেন যে আগে ভাগে কাটতেছি, বন্যার পরিস্থিতি ভালো না। জেলার কৃষি বিভাগ বলছে আগামী 2 সপ্তাহের মধ্যে চলনবিল, হালদিবিল সহ নাটোর জেলায় পুরোদমে ধান কাটা শুরু হবে। প্রাকৃতিক বিপর্যয় না হলে প্রায় 58,000 হেক্টর জমি থেকে 4.5 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হতে পারে। পুরোদমে ধান কর্তন শুরু হতে আমাদের আরো 10-15 দিন সময় লাগবে। এর মধ্যে আশা করতেছি আমরা যদি অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে, ইনশাআল্লাহ আমরা একটা ভালো ফলন পাবো। এদিকে নেত্রকোনার হাওড়াঞ্চলে শুরু হয়েছে বোরো ধান কাটা ও মারাই কাজ। দেখে মনে হতে পারে এ যেন এক মহোৎসব। তবে কয়েকদিনের বৈরী আবহাওয়া কৃষকের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। 88 ধান আমরা এখন করতেছি, হাইব্রিড ধান। মোটামুটি ইনশাআল্লাহ আমরা ভালোই ফলন ভালো পাইছি। প্রতি কাঠাতে 8 মণ করে ধান হয়েছে, আর কচ্ছ 2000।
কৃষি বিভাগের তথ্যমতে জেলায় এবছর মোট 1,85,460 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় 70% ধান কাটা হয়েছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। হাওড় অঞ্চলের ধানগুলি কাটার জন্য একটা পরিকল্পনা নিয়েছি, যেহেতু একটা ফ্লাশ ফ্লাডের সম্ভাবনা থাকে, সেই হিসেবে এপ্রিল মাসের 30 তারিখের মধ্যে আমরা আশা করছি আমাদের হাওড়ের 100% ধান কর্তন করা সম্ভব হয়ে যাবে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। ময়মনসিংহে সরকারি বস্তা পাল্টে চাল বিক্রির চেষ্টার অভিযোগে মোস্তফা নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার বিকেলে সরকারের খাদ্য কর্মসূচির চাল বিক্রির অভিযোগে নান্দাইল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার বাদী উপসহকারী কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম জানিয়েছেন, সোমবার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া সড়কে চাল বিক্রির ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা বাধা দিলে ট্রাকের চালক পালিয়ে যায়। পরে সহকারী কমিশনার ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে 178 বস্তা চাল সহ ট্রাকটি জব্দ করে। অভিযুক্ত মোস্তফাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। পেঁয়াজ, চাল, মাছ, সবজি সহ অধিকাংশ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। গত 2 সপ্তাহ ধরে এসব পণ্যের মূল্য ঊর্ধ্বমুখী। 2 সপ্তাহের ব্যবধানে 20 টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকায়। অধিকাংশ সবজি 20 থেকে 30 টাকা বাড়তি দরে কিনতে হচ্ছে ভোক্তাদের। সরবরাহ ঘাটতির অজুহাতে ছোট বড় সব ধরনের মাছই চড়া দামে বিক্রি হচ্ছে। এছাড়া ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে দাম বাড়ানোর 1 সপ্তাহ পরও বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। বড় ব্যবসায়ীরা এখনও পুরো দমে সরবরাহ শুরু করেনি বলে অভিযোগ করছেন খুচরা বিক্রেতারা। পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজারে তদারকি বাড়ানোর দাবি জানিয়েছে ভোক্তারা। ধর্মীয় আচারের মধ্য দিয়ে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আজ যোগ দেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় জামায়াত, দ্রুতই দলে নিবন্ধন ও প্রতীক ফিরে পাবার আশা। জব্বারের বলি খেলায় দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ, খেলা দেখতে হাজারো মানুষের ঢল। এই ছিল এনটিভি সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।